Assalamu alaikum. I think you are all well. আজকের ভিডিওতে একটা নতুন কবিতা নিয়ে এসেছি, টু অ্যান আনবর্ন পাপার চাইল্ড, রিটেন বাই টমাস হার্ডি। এই কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই কবিতাটা লিখেছে তোমার টমাস হার্ডি। টমাস হার্ডি ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট। তিনি একজন ভিক্টোরীয় যুগের কবি ছিলেন। ভিক্টোরীয় যুগের সময়কাল তোমরা জানো, 1832 সাল থেকে 1880 সাল পর্যন্ত। রোমান্টিক পিরিয়ডের পরে আসছে ভিক্টোরিয়ান এজ। রোমান্টিক পিরিয়ড 1798 সাল থেকে 1832 সাল, ঠিক আছে। এই ভিক্টোরিয়া যুগের একজন মানে উল্লেখযোগ্য একজন মানে রিনাউন্ড পোয়েট অ্যান্ড নোভেলিস্ট টমাস হার্ডি। এই টমাস হার্ডির সময়কালটা কত? 1840 থেকে 1928। হ্যাঁ, টমাস হার্ডি was born in England in 1830 and breathed his last in 1928। 1928 সালে তিনি পরলোক গমন করেন। তো এই কবি সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে টমাস হার্ডি initially started writing poetry from his tender age, and then he started writing novel। তারপরে তিনি নোভেল লেখা শুরু করেন। তার কতগুলো উল্লেখযোগ্য নোভেলসের কথা যদি আমরা বলি আর কি, তাহলে এখানে বলা যায় দ্য ডেসপারেট রেমেডিজ, এটা উল্লেখযোগ্য নোভেল। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। তারপরে আছে দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, দ্য উডল্যান্ডার্স, জুথ দ্য অবসকিউর। এই জুথ দ্য অবসকিউর was his last novel, which was severely criticized and ridiculed। এই নোভেলটাকে যখন সমালোচনা করা হয়েছিল এবং তিনি উপহাসের পাত্র হয়েছিলেন, হ্যাঁ, তারপরে তিনি আবার কিন্তু কবিতা লেখার জন্য আবার কবিতার জগতে ফিরে আসেন। তাহলে ফাইনালি হি started writing poetry when he was severely criticized and ridiculed in his last novel, Youth the Obscure। এবং তার উল্লেখযোগ্য কতগুলো কবিতা যদি আমরা বলি আর কি, বলছে টমাস হার্ডিজ নোটেড পোয়েটিক্যাল ওয়ার্কস ইনক্লুড। তার উল্লেখযোগ্য কতগুলো কবিতার কথা যদি আমরা বলি, তাহলে সেখানে বলা যায় উইশেক্স পোয়েমস, পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। এটা একটা বুক অফ পোয়েমস, বুক অফ কালেকশন অফ পোয়েমস, অনেকগুলো কবিতার বই তোমার, পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। এবং এই কবিতার বই থেকে এই এখান থেকেই তোমার টু অ্যান আনবর্ন পাপার চাইল্ড কবিতাটি নেওয়া হয়েছে। তারপরে দ্য ডার্কলিং থ্রাশ, এটা একটা খুবই ভালো কবিতা, এটা ইংরেজি অনার্সে পড়ানো হয় এবং এর শেষে সিলেবাস আছে দ্য ডার্কলিং থ্রাশ। তারপরে ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস, এটা একটা খুব ছোট্ট কবিতা আছে। আর গ্রেট থিংস, তো এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতা। তো আমরা এখন এই টু অ্যান আনবর্ন পাপার চাইল্ড কবিতাকে নিয়ে আলোচনা করব। তো এই কবিতা আলোচনার আগে দেখো কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জানা উচিত। উই শুড নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম টু অ্যান আনবর্ন পাপার চাইল্ড। It is believed that Thomas Hardy was inspired by an incident occurred in the Dorchester Magistrate Court in England। ইংল্যান্ডের ডরচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের একটা ঘটনার দ্বারা তিনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই কবিতা লেখার পিছনে অনুপ্রাণিত হয়েছিলেন এরকম বিশ্বাস করা হয়, ঠিক আছে। তো এখানে সেই ঘটনাটি কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্ট? ঘটনাটা ছিল এরকম যে টমাস হার্ডি স্টাডিড of a pauper woman in the records of the court of petty sessions। সেই কোর্টের আদালতের কিছু রেকর্ডে নথিতে তিনি একজন পপার উম্যান সম্পর্কে পড়েছিলেন। সেখানে কি লেখা ছিল? The records of the court of the petty sessions
said that she must go to the union house to have her baby. ঠিক আছে, রেকর্ডে এখানে বলা হচ্ছে যে she must go to the union house to have her baby and this occasioned the poem. এটাই কবিতার মানে উপলক্ষ হয়েছিল তোমার, যে একটা মেয়ের সম্পর্কে পড়েছিল এবং সেই মেয়েটাকে বলা হচ্ছে রেকর্ডে যে তাকে ইউনিয়ন হাউসের কাছে যেতে হবে তার বেবিকে ফিরে পাওয়ার জন্য। তো এইখানে তোমার এই কবিতাটা আমরা এবার লাইন বাই লাইন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো, টু অ্যান আনবর্ন pauper child the poet Thomas Hardy is addressing in this poem an unborn child. Unborn means yet to born, yet to be born. Unborn মানে হচ্ছে এখানে এখনো জন্মায়নি, হ্যাঁ, এখনো মাতৃগর্ভে রয়েছে, এরকম অর্থ বোঝানো হচ্ছে। এবং পপার, পপার মানে হচ্ছে মানে নিঃস্ব, যার কোনো মানে কিছুই নাই, হ্যাঁ, সহায় সম্বলহীন, একদম নিঃস্ব। তো এখানে শিশুটাকে মাতৃগর্ভে থাকাকালীন কবি নিঃস্ব বলছে নাকি। তো সেই আনবর্ন পপার চাইল্ড এই কবিতায় মানে 6টা স্ট্যাঞ্জা আছে। দেয়ার আর 6 স্ট্যাঞ্জা কন্টেইনিং 6 লাইন ইচ, এবং প্রতিটা স্ট্যাঞ্জাতে 6 লাইন করে আছে তোমার। এবং এর যদি রাইম স্কিম আমরা একটু দেখি, রাইম স্কিম দেখা যাবে তোমার এ এ বি বি সি সি, এই প্যাটার্নে তোমার রাইমিং প্যাটার্নটা এই প্যাটার্নে আছে তোমার। এবং এই কবিতার এখানে দেখো the last 3 lines, প্রতিটা স্ট্যাঞ্জার last 3 lines are written in iambic diameter, iambic tetrameter and iambic pentameter respectively. তাহলে iambic diameter, iambic tetrameter and iambic pentameter এ কিন্তু লেখা আছে। স্ট্রাকচার প্যাটার্ন যদি আমরা কবিতার দেখি তাহলে এটা দেখতে পাবো। এবং 6টি স্ট্যাঞ্জা এবং প্রতিটা স্ট্যাঞ্জাতে 6 লাইন করেছে। তাহলে আচ্ছা, এবার দেখো এখানে ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্ট্যাঞ্জা, এটা কিন্তু একটা খুবই মানে পেইনফুল ইনজাংশন, এটা খুবই যন্ত্রণাদায়ক একটা নিষেধাজ্ঞা দিয়ে কবিতা শুরু হচ্ছে। দ্য পোয়েম স্টার্টস উইথ এ পেইনফুল ইনজাংশন টু অ্যান আনবর্ন চাইল্ড। এখানে কি বলছে দেখো, ফার্স্ট স্ট্যাঞ্জা ওপেনিং লাইন, ব্রিথ নট, হিট হার্ট, সিজ সাইলেন্টলি। এখানে কবি সেই অজাত শিশুটিকে সম্বোধন করে বলছে যে এখন মায়ের গর্ভে রয়েছে, যে ব্রিথ নট, তোমার শ্বাস প্রশ্বাস নিও না। ব্রিথ নট মানে ডোন্ট টেক ব্রিথ, ডোন্ট টেক এ ব্রিথ, কোনো নিঃশ্বাস প্রশ্বাস নিও না। হিট হার্ট, এবং বলছে যে তোমার হার্টটাকে লুকিয়ে রাখো, হিট হার্ট, তোমার হার্টটাকে লুকিয়ে রাখো। সিজ সাইলেন্টলি, এবং আস্তে আস্তে খুব নীরবে, সিজ মানে মৃত্যু মুখে পতিত হও মানে মারা যাও, সিজ মানে এখানে টু ডাই। তাহলে এখানে একটা পেইনফুল, খুব প্যাথেটিক একটা ইনজাংশন, একটা নিষেধাজ্ঞা, এরকম তোমার ভাব প্রকাশ পাচ্ছে। and though thy birth hour beckons thee, তারপরে বলা হচ্ছে যদিও তোমার মানে জন্মের সময়কাল তোমাকে হাতছানি দিচ্ছে, মানে আর কিছুক্ষণ পরে যেহেতু তোমার জন্ম হবে এটা বোঝা যাচ্ছে, লেবার পেন শুরু হয়েছে তোমার মায়ের, হ্যাঁ, প্রসব বেদনা, প্রসব ব্যথা শুরু হয়েছে, তার মানে আর কয়েক মুহূর্তে হয়তো কিছুক্ষণ পরেই তুমি জন্মগ্রহণ করবে। এইরকম পরিস্থিতিতে কবি সেই অজাত শিশুটিকে অ্যাড্রেস করে বলছে, ব্রিথ নট, হিট হার্ট, সিজ সাইলেন্টলি, নিঃশ্বাস প্রশ্বাস নিও না, হার্টটাকে লুকিয়ে রাখো এবং তুমি আস্তে আস্তে মারা যাও। স্লিপ, দ্য লং স্লিপ, এবং তুমি দীর্ঘ ঘুমে ঘুমিয়ে পড়ো। লং স্লিপ মিন্স এটারনাল স্লিপ, মানে শাশ্বত ঘুম, চির ঘুম, ঠিক আছে। লং স্লিপ মিন্স এটারনাল স্লিপ দ্যাট উইল নেভার ব্রেক, যে ঘুম আর কখনো ভাঙবে না, সেইটাকে লং স্লিপ বলা হচ্ছে, মানে মৃত্যুকে বলা হচ্ছে। দ্য ডুম স্টার হিপ,
travels and teens around us here, and time raves turn our song singings to fear. তারপরে এখানে তাকে আরো স্মরণ করে দেওয়া হচ্ছে, মনে করে দেওয়া হচ্ছে দ্য ডুম স্টার্স হিপ। ডুম স্টার্স মানে ভাগ্য দেবতা, ডেইটিজ অফ ফেটস। ডেইটিজ অফ ফেটস, এই ভাগ্য দেবতারা কি করছে? হিপ। হিপ মানে এখানে মানে গাদাগাদি করে স্তূপের মতো করে জড়ো করছে, জড়ো করে রেখেছে। কি জড়ো করে রেখেছে? টিনস এন্ড ট্রাভেলস এন্ড টিনস, এটা একটা ফ্রেজ। ট্রাভেলস এন্ড টিনস, ট্রাভেলস এন্ড টিনস বলতে এখানে সরোজ, সাফারিংস, অ্যাংজাইটিস, হ্যাঁ, মানে পেন, এই জিনিসগুলোকে বলা হয়েছে। তোমার দুঃখ, কষ্ট, ক্ষতি, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এগুলিকে একসঙ্গে তোমার বলা হয়েছে ট্রাভেলস এন্ড টিনস। অ্যারাউন্ড আস হেয়ার বলছে আমাদের চারিদিকে। আস বলতে এখানে হিউম্যান বিংস, হিউম্যানিটিকে বোঝানো হচ্ছে, সকল মানব জাতিকে বোঝানো হচ্ছে আস বলতে এখানে। তাহলে এই পৃথিবীতে সমস্ত মানুষের চারিপাশে ভাগ্য দেবতারা তাদের জন্য দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা সব মানে জড়ো করে রেখেছে। অ্যান্ড টাইম রেস টার্ন আওয়ার সং সিঙ্গিংস টু ফিয়ার। এবং আমাদের কিছু অতি প্রাকৃত জিনিস, কিছু ছায়ামূর্তি, কিছু মানে ভূত প্রেতাত্মা, এইগুলি কি করছে? আমাদের হ্যাপি মোমেন্টস, সং সিঙ্গিংস মানে হ্যাপি মোমেন্ট, মানে সুখের মুহূর্ত, আনন্দের মুহূর্ত, প্রীতির মুহূর্ত, সেইগুলিকে আতঙ্কে পরিণত করছে। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। তাহলে টাইম রেস বলতে এখানে তোমার স্পেক্টার্স অফ দ্য ডেড, মৃতদের কিছু ছায়ামূর্তি মানে প্রেতাত্মা, ভূত, এগুলিকে বোঝানো হচ্ছে। তাহলে অনেক সময় আমাদের আনন্দের একটা মুহূর্ত, আনন্দের মুহূর্ত, সেটা কি হয়? একটা আতঙ্কের পরিবেশ দ্বারা আচ্ছন্ন হয়। হ্যাঁ, এটা হয় আমাদের লাইফে, আমরা এক্সপিরিয়েন্স দেখি আর কি। তো এখানে প্রথম স্ট্যাঞ্জাতে এখানে কবি পুরোপুরি সেই অজাত শিশুটিকে সম্বোধন করে বলছে, তুমি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করো, নিঃশ্বাস নিও না, হাড়টাকে লুকিয়ে রাখো, এবং আস্তে আস্তে তুমি চির ঘুমিয়ে যাও, মানে মৃত্যু মুখে পতিত হও। তার কারণে পৃথিবীতে আসলে তোমাকে প্রচুর দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা ভোগ করতে হবে। কারণ ভাগ্য দেবতারা এখানে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এইগুলিকে জড়ো করে রেখেছে মানুষের জন্য। এবং মাঝে মাঝে সময়ের কিছু ছায়ামূর্তি, কিছু অতিপ্রাকৃত জিনিস, ভূত, প্রেত, প্রেতাত্মা, ছায়ামূর্তি, এগুলি আমাদের আনন্দের মুহূর্তগুলিকে আতঙ্কে পরিণত করে ফেলে। তাহলে এই পরিস্থিতিতে তোমার এখানে আসা ঠিক হবে না, এরকম বলে তাকে মানে নিষেধাজ্ঞা জানাচ্ছে জন্মগ্রহণ করতে। তারপরে সেকেন্ড স্ট্যাঞ্জা কি বলছে দেখো, হার্ক হাউ পিপল সার্চ অ্যান্ড সাই, and laughters fail and greetings die, hopes dwindle, yeah, faiths waste away, affections and enthusiasms numb. Thou canst not mend these things if thou dost come. তাহলে এখানে সেকেন্ড স্ট্যাঞ্জার ওপেনিং লাইন, হার্ক। হার্ক মিন্স লিসেন টু, শুনো, শুনো, মনোযোগ দিয়ে শুনো। হাউ দ্য পিপল সার্চ অ্যান্ড সাই বলছে এখানে মানুষ লোকজন কত মানে কিরকম ভাবে মানে রাগান্বিত হয়, বা কিভাবে তারা ক্রোধে জ্বলিয়া ওঠে। সার্চ মানে ক্রোধে জ্বলিয়া ওঠা, হ্যাঁ, তো মানে খুব ক্রোধ প্রকাশ করা, ক্রোধান্বিত হওয়া, মানে খুব রাগান্বিত হয়ে পড়ে। অ্যান্ড সাই, এবং দেখা যায় তারা আবার দীর্ঘশ্বাস ফেলে। দীর্ঘশ্বাস ফেলে, সাই মিন্স ব্রিথ হেভিলি, দীর্ঘশ্বাস ফেলা। এটা তো আমরা দেখি, মানুষ অনেক সময় যখন খুব মানে শোকে দুঃখে ভারাক্রান্ত হয়, তখন সে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, সব মানে খুব কষ্টের সময় এই ঘটনাগুলো ঘটে। তারপর বলছে লাফটার্স ফেল, এখানে হাসি ব্যর্থ হয়ে যায়, হাসি চিরস্থায়ী হয় না, ফেলস ব্যর্থ হয়। গ্রিটিংস ডাই, গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছাগুলি এখানে মারা যায়, গ্রিটিংস ডাই। হোপস ডুইন্ডল, ইয়া, হোপস আশা আকাঙ্ক্ষা যেগুলি, সেগুলি কিন্তু এখানে মানে ডিমিনিশ, মানে ক্ষীণ হয়ে যায়, আশাও এখানে পরিপূর্ণ হয় না। হোপস ডুইন্ডল, ইয়া,
ফ্যাটস ওয়াশ অ্যাওয়ে, এখানে যে ফ্যাটস মানে বিশ্বাস, এগুলিও নষ্ট হয়ে যায়। ওয়াশ অ্যাওয়ে অপচয় হয়, নষ্ট হয়। অ্যাফেকশনস অ্যান্ড এনথিউজিয়াজমস, অ্যাফেকশনস মানে স্নেহ, এনথিউজিয়াজমস মানে আগ্রহ, ইন্টারেস্ট, এগুলি কি হয়? নাম। নাম মিন্স অ্যাবেট, এগুলি ক্ষীণ হয়ে যায়, এগুলি মানে ঠিক সেই মানে আবেগ শূন্য হয়ে পড়ে। বলছে যে অ্যাফেকশনস অ্যান্ড এনথিউজিয়াজমস নাম ক্ষীণ হয়ে যায়, হ্যাঁ, অনুভূতিহীন হয়ে পড়ে। দো দাও ক্যানস্ট নট মেন্ড দিস থিংস ইফ দাও ডোস্ট কাম। ডোস্ট কাম বলতে এখানে তুমি যদি এখানে জন্মগ্রহণ করো, ইফ ইউ টেক বার্থ, তুমি যদি জন্মাও, জন্মগ্রহণ করে পৃথিবীতে, তাহলে এই সমস্ত জিনিসগুলিকে তুমি রিড্রেস করতে পারবে না, এগুলিকে প্রতিকার করতে পারবে না, মেরামত করতে পারবে না। এখানে মেন্ড মিন্স রিড্রেস, মানে প্রতিকার করা, কোনো রিমেডি দেওয়া, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জা দেখো, থার্ড স্ট্যান্জাতে কি বলা আছে? হ্যাড আই দ্য ইয়ার অফ ওন্ড সোলস আর দেয়ার টেরিস্টেরিয়াল চার্ট আনরোলস। এখানে বলছে কবি এবার, যদি আমি এখানে এয়ার, এয়ার বলতে কান, বলছে হ্যাড আই দ্য এয়ার অফ ওন্ড সোলস। ওন্ড সোলস বলতে এখানে ওন্ড সোলস বলতে যে সমস্ত বাচ্চাগুলি এখন মাতৃ জঠরে রয়েছে, মাতৃগর্ভে রয়েছে, এখনো জন্ম হয়নি, সেই সমস্ত মানে বেবিগুলিকে, আনবর্ন বেবিগুলিকে এখানে ওন্ড সোলস বলা আছে। সোলস বলতে এখানে বেবিজ হু আর স্টিল ইন মাদার্স উম, যারা এখনো মাদার গর্ভে, মায়ের গর্ভে রয়েছে, এখনো জন্ম হয়নি, তাদের যদি কান আমার থাকতো, এরকম অর্থ। তার মানে কি? তা বোঝাতে যে মানে আমার কথা যদি তারা শুনতো, তাদের মনোযোগ যদি আমি আকর্ষণ করতে পারতাম। কবি বলতে চাইছে যে হ্যাড আই ড্র, হ্যাড আই ড্রন দ্য অ্যাটেনশন অফ দ্য আনবর্ন বেবিজ, অজাত শিশুগুলির মনোযোগ যদি আমি আকর্ষণ করতে পারতাম, আর দেয়ার টেরিস্টেরিয়াল চার্ট আনরোলস, তাদের এই পার্থিব মানে চার্ট শুরু হওয়ার পূর্বে, আর মিন্স বিফোর, আর এখানে টেরিস্টেরিয়াল মানে হচ্ছে আর্থলি, পার্থিব, আর চার্ট আনরোলস, চার্ট বলতে আমরা একটা তালিকা বলি, চার্ট মানে এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করতে হবে যে চার্ট আনরোলস, যখন একটা পেপারকে আমরা মানে তোমার ভাঁজ করি আর কি, হ্যাঁ, পেপারকে যখন আমরা এই যে মানে এটাকে রোল করা বলছি, এটাকে রোল করা, এটাকে আমরা রোল করা বোঝাচ্ছি, এটা এটা একটা চার্ট বা পেপার ধরে এটা রোল করা হলো। এবার আনরোল মানে কি? এটা এবার শার্ট করে দিলাম, আনরোল করে দিলাম। তো এখানে বলছে যে চার্ট আনরোলস। চার্ট বলতে কি? একজন মানে শিশু যখন জন্মায়, জন্মানো থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই যে তার মানে জীবন কাহিনী, সে লাইফে কি কি করবে, এখানে যদি আমরা সৃষ্টিকর্তার কথা ভাবি, এটা মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি এটাকে দেখি তোমার, তো এখানে বলা হচ্ছে যে গায়েবের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, অদৃশ্যের খবর কেউ জানে না। তাহলে একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি মানে তার লাইফে ঘটবে, কি কি হবে, এই জিনিসগুলো যেন একটা চার্টে লিপিবদ্ধ আছে, একটা চার্টে মানে লেখা আছে। সেই চার্টটা মানে আনরোল হচ্ছে, মানে খুলে যাচ্ছে কখন? জন্মের পর থেকে, এবং এটা খোলা থাকবে একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। তাই এখানে বলতে চাইছে যে সেই অজাত শিশুগুলির দৃষ্টি যদি মনোযোগ যদি আকৃষ্ট করতে পারতাম, আমার কথা যদি তাদেরকে শোনাতে পারতাম তাদের জন্মের আগে, হ্যাঁ, তাদের যে মানে জীবনের যে চার্ট শুরু হবে, সেই জীবনের চার্ট শুরু হওয়ার আগে যদি আমি তাদের মনোযোগ আকর্ষণ করতে পারতাম, অ্যান্ড দাও ওয়ার ফ্রি টু সিচ অর পি, এবং যদি মানে সেই অজাত শিশুগুলির যদি মানে স্বাধীনতা থাকতো, তারা জন্মগ্রহণ করবে না তারা জন্মগ্রহণ করবে না। টু সিজ মানে এখানে মৃত্যুবরণ করা, আর বি মানে এখানে হওয়া মানে জন্মানো। তো তাদের যদি সেই ডিসিশন মেকিং পাওয়ার বা ডিসিশন টেকিং পাওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি সেই শিশুগুলার থাকতো জন্মানোর পূর্বে, যে তারা মানে জন্মগ্রহণ করবে না তারা মারা যাবে, এই স্বাধীনতা যদি তাদের থাকতো, দেন
উড আই টেল দি অল আই নো, তাহলে আমি আমার সমস্ত জ্ঞান, আমি আমার সমস্ত অভিজ্ঞতা মানে তাদের সঙ্গে শেয়ার করতাম, তাদেরকে আমার সমস্ত জ্ঞানের কথা বলতাম, আমি যা জানি সব কিছু তাদেরকে আমি বলতাম। অ্যান্ড পুট ইট টু দি, এবং এটা তোমাকেও বলতাম, সেই শিশুটাকে বলছে, এবং এটা তোমাকেও বলতাম, উইল দাও টেক লাইফ শো, ওই রকমের জীবন কি তুমি নিবে, ওই রকমের জীবন কি তুমি নিবি, তার মানে ওই সমস্ত কাহিনী যা আমি জানি সেগুলো বলার পর সেগুলি তুমি শুনতে, শোনার পরে কি তুমি জন্মগ্রহণ করতে, জন্মানোর সাহস পেতে, এটাই কোশ্চেন হচ্ছে। তারপর ফোর্থ স্ট্যান্জা, ভেন ভাও। ভেন মানে এখানে ভেন ভাও মানে ফিউটাইল, ব্যর্থ। ভাও মানে ইচ্ছা, উইশ, প্লিজ, অঙ্গীকার, প্রতিজ্ঞা। ইটস এ ভেন ভাও মানে ফিউটাইল উইশ, ফিউটাইল প্লিজ, এটা মিথ্যা ইচ্ছা, মিথ্যা একটা অঙ্গীকার, এই সমস্ত কথা কবি নিজেকে নিজে বলছে। নো হিন্ট অফ মাইন্ড মে হেডস টু দি ওয়ার্ড ফ্লাই, বলছে আমার কোনো ইঙ্গিত, হিন্ট মানে ইঙ্গিত, ইশারা, মানে এখানে কোনো বার্তা, হিন্ট বলতে এখানে বার্তা, বলছে আমার কোনো বার্তাই তোমাদের দিকে উড়ে যাবে না, কারণ আমার কোনো বার্তাই তোমাদের কাছে পৌঁছাবে না। ফ্লাই মানে এখানে রিচ, পৌঁছানো। নো হিন্ট অফ মাইন্ড মে হেন্স টু দি ওয়ার্ড ফ্লাই, নো মেসেজ অফ মাইন্ড উইল রিচ টু দি, বলছে আমার কোনো বার্তাই তোমাদের কাছে পৌঁছাবে না। আর এটাই হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা। টু দাই লক সেন্স, টু দাই লক সেন্স, সেন্স মানে এখানে চেতনা, কনসাসনেস, তোমার যে চেতনা সেটাতে এখন লকড আছে, মানে তালাবন্ধ অবস্থায় যেন আছে। মায়ের গর্ভে যখন শিশু থাকে তার কোনো চেতনা থাকে না, এটাই বলতে চাইছে, তার কোনো সেন্স থাকে না, ভালো মন্দের বিচার করার ক্ষমতা থাকে না, তার সেন্সিক্যাল পাওয়ার থাকে না, লজিক্যাল পাওয়ার থাকে না, এটা বলতে চাইছে। টু দাই লক সেন্স, তোমার সেই মানে তালাবন্ধ যেন চেতনা, সে চেতনা যেন মানে তোমার স্বাধীনতা অনুসারে কাজ করছে না, তোমার চেতনাকে তুমি কাজে লাগাতে পারছো না, সেই লক সেন্সের কাছে কোনো বার্তাই তোমার পৌঁছাবে না। এক্সপ্লেন নান ক্যান লাইফ স্পেন্ডিং প্ল্যান, লাইফ স্পেন্ডিং প্ল্যান বলছে যে প্রত্যেকটা মানুষের লাইফের একটা প্ল্যান মানে পরিকল্পনা, একটা মানুষ যখন জন্মায়, শিশু যখন জন্মায়, তার জীবনের যে প্ল্যান, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন কিভাবে পরিচালনা করবে সেটা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে, এখানে আল্লাহ নিয়ন্ত্রণ করে। তো সেই পরিকল্পনা পেন্ডিং মানে পেন্ডিং অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় আছে, সেই প্ল্যানকে কেউ মানে এক্সপ্লেন করতে পারবে না, কেউ এর সঠিক ব্যাখ্যাও দিতে পারবে না, কারণ আগে বললাম যে অদৃশ্যের কথা, অদৃশ্যের খবর কেউ জানে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। হ্যাঁ, none can explain what is written in one's life, কারো জীবনে কি লেখা আছে সেটা কেউ মানে বলতে পারে না। তাই এখানে বলছে যে এক্সপ্লেন নান ক্যান লাইফ স্পেন্ডিং প্ল্যান, বলছে যে জীবনের সেই ঝুলন্ত পরিকল্পনা সে কেউ ব্যাখ্যা করতে পারে না। তো thou wilt the ignorant entry make, those skies spout fire and blood and nations quake। তারপরে এখানে বলছে কি, বলছে thou wilt, thou wilt, wilt বলতে এখানে উইল মানে ওল্ড ইংলিশে তোমার এলটি যুক্ত করা হতো অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে, যেমন ডু এর সঙ্গে ডস্ট যুক্ত করা, এসটি যুক্ত করা হয়, এলটি এখানে যুক্ত হয়েছে, তাহলে দাও থেকে দাও উইল মানে উইল, দাও উইল দা ইগনোরেন্ট এন্ট্রি মেক, বলছে তোমার এই ইগনোরেন্ট মানে কি, মানে অজ্ঞতা, অজ্ঞ আর কি, উইদাউট হ্যাভিং এনি নলেজ, কোনো জ্ঞান না থাকে, অজ্ঞ হওয়া, সেটাকে ইগনোরেন্ট বলছে। তুমি অজ্ঞ হয়ে এই পৃথিবীতে তুমি এন্ট্রি নিবে, এন্ট্রি মানে প্রবেশ, অ্যাক্সেস। দো স্কাইজ স্পাউট, যদিও আকাশ সমূহে, এখানে আমরা সপ্তম আকাশের কথা পড়েছি, সেভেন স্কাইজ মানে সাতটা আকাশের সাতটি স্তর আছে তোমার। তো এখানে দো স্কাইজ স্পাউট ফায়ার এন্ড ব্লাড এন্ড নেশনস কোয়েক, এখানে বলা হচ্ছে তোমার মানে যদিও আকাশ মণ্ডলী কি করবে, স্পাউট মানে, স্পাউট মানে কি, মানে তীব্র গতিতে উৎসারিত করা, নির্গত করা, তীব্র বেগে নির্গমন করা। তাহলে কি নির্গমন করবে, বলছে দো স্কাইজ স্পাউট ফায়ার এন্ড ব্লাড, বলছে আকাশে যেন তীব্র গতিতে আগুন নির্গত হবে, আগুনের প্রবাহ দেখা যাবে এবং রক্তের স্রোত দেখা যাবে, রক্তের প্রবাহ। অ্যান্ড নেশনস কোয়েক, এবং জাতিসমূহ কম্পিত হবে।
তার মানে এখানে আকাশপথে যুদ্ধের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কবি বলতে চাইছে যে আকাশপথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মানে সবাই সামিল হবে, বিভিন্ন ভয়ঙ্কর মানে ম্যাশ ডিস্ট্রাকটিভ উইপন্স মানে মানে বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে, হ্যাঁ আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে। সে যুদ্ধ মানে জাহাজ থেকে যুদ্ধ পরিচালনা করা হবে আকাশপথে। সেখানে মানে আগুনের স্রোত প্রবাহিত হবে এবং সেখানে মানুষ পুড়ে ছাই হয়ে যাবে, রক্তপাত ঘটবে। এটাই এখানে বলতে চাইছে, দো স্কাইজ ইজ স্পাউট ফায়ার এন্ড ব্লাড। এবং এর ফলে কি হবে? নেশনস কোয়েক, সমস্ত জাতির মানুষ কম্পিত হবে, আতঙ্কিত হবে। এটাই বলতে চাইছে এখানে। এটা হচ্ছে তোমার চতুর্থ স্ট্যান্ডা। তাহলে আকাশপথে যুদ্ধ হচ্ছে তোমার। এখন আমরা দেখছি যে আকাশপথে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রকমের ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার করছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। সেখানে মানে আমরা দেখি কত ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। মানুষ মানে নিমেষের মধ্যে মানুষ তোমার মানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই এখানে বলতে চাইছে যে স্কাইজ ইজ স্পাউট ফায়ার এন্ড ব্লাড এন্ড নেশনস কোয়েক। এই যে মানে মানুষের জীবনে এই জিনিসগুলো ঘটবে পৃথিবীতে আসলে, তাই কবি সে বাচ্চা আনবন শিশুটাকে বলছে যে এতগুলি মানে আমার অভিজ্ঞতা আছে, আমি জানি, অথচ আমি এগুলি তোমাকে বলতে পারবো না। আমার মেসেজ কোনো বার্তায় তোমার কাছে পৌঁছাবে না এবং তুমি অজ্ঞ হয়ে পৃথিবীতে মানে প্রবেশ করবে, পৃথিবীতে তুমি আসবে। তারপরে ফিফথ স্ট্যান্ডাতে দেখো, ফেন উড আই। ফেন, ফেন মানে সে খুব গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে, হ্যাঁ গ্ল্যাডলি ফেন, ফেন উড আই ডিয়ার find some sad plot of earth's wide old for thee, where not one tear, one wall should break the calm. এখানে কি বলছে দেখো, বলছে যে খুব আনন্দের সঙ্গে আমি ইচ্ছা সহকারে, ডিয়ার মানে সে বাচ্চা আনবান শিশুটাকে প্রিয়তম বলে সে সম্বোধন করছে কবি, এবং বলছে যে গ্ল্যাডলি আই উইল ট্রাই টু ফাইন্ড সাম এনক্লোজড প্লট অফ ল্যান্ড। বলছে একটা মানে পরিবেষ্টিত পরিবেষ্টিত একখণ্ড জমি, একখণ্ড জায়গা আমি তোমার জন্য খোঁজার চেষ্টা করব। ফাইন্ড মানে খুঁজে বের করা, হ্যাঁ কোথা থেকে? অফ আর্থ ওয়াইড ওল্ড ফর দি। বলছে পৃথিবীর যে ওল্ড, WOLD, ওল্ড মানে হচ্ছে তোমার ওপেন ল্যান্ড, উন্মুক্ত স্থান, উন্মুক্ত প্রান্তর, বিস্তীর্ণ এলাকা। সে পৃথিবীর বিস্তীর্ণ এলাকা থেকে পরিবেষ্টিত একটা জায়গা আমি তোমার জন্য অন্বেষণ করব, খুঁজে বের করব। ফর দি মানে তোমার জন্য। হোয়ার নট ওয়ান টিয়ার, যেখানে কেউ অশ্রু ঝরায় না। ওয়ান ওয়াল, কেউ এখানে তোমার উদ্বেগ প্রকাশ করে না, কেউ মানে দুঃখ করে না। শুড ব্রেক দ্য কাম, কেউ শান্তি বিনষ্ট করে না। সেই রকমের একটা মানে পরিবেষ্টিত একটা জায়গা আমি তোমার জন্য খোঁজার চেষ্টা করব। বাট আই এম উইক অ্যাজ দাও অ্যান্ড বেয়ার, কিন্তু আমি দুর্বল, আমি তোমার মতোই দুর্বল, হ্যাঁ তোমার মতোই আমি বেয়ার মানে একদম রিক্ত হস্ত, ওপেন হ্যান্ডেড, বেয়ার খালি কিছু নাই আমার। বাট আই এম উইক অ্যাজ দাও তোমার মতো, অ্যান্ড বেয়ার নো ম্যান ক্যান চেঞ্জ দ্য কমন লট টু রেয়ার। এই যে মানে কোনো মানুষই চেঞ্জ করতে পারে না, পরিবর্তন করতে পারে না কমন লট মানে সাধারণ কমন ভাগ্য। প্রত্যেকের ভাগ্যে যে ঘটনা ঘটবে সেটাকে কমন লট বলা হয়। লট বলতে এখানে ডেস্টিনি, ভাগ্য। একটু রেয়ার, রেয়ার মানে দুর্লভ, যেটা কোনোদিন ঘটে না, মানে খুবই কম ঘটে, এটা রেয়ার। এখানে মানে কমন লটকে রেয়ারে পরিণত করতে কোনো মানুষ পারে না। বলছে কেন? এই যে এখানে কবি বলছে খুব আনন্দের সঙ্গে আমি তোমার জন্য এই বিস্তীর্ণ পৃথিবীর মানে থেকে একটা পরিবেষ্টিত এলাকা মানে খুঁজে রাখবো, যেখানে কেউ অশ্রু ঝরায় না, যেখানে কেউ শান্তি নষ্ট করে না, যেখানে কেউ উদ্বেগ প্রকাশ করে না। হ্যাঁ, তো এইটা কি সম্ভব কারো পক্ষে? পৃথিবীর বিস্তীর্ণ এলাকা থেকে এরকমের একটা জায়গা কি মানে খুঁজে বের করা সম্ভব, যেখানে কেউ দুঃখ করে না, কেউ শান্তি নষ্ট করে না, যেখানে মানুষের মানে ঝগড়া ঝামেলা হয় না? এরকমের কোনো জায়গা নেই। তাহলে এটা প্রত্যেকের লাইফে কিন্তু অশান্তি হয়, প্রত্যেকের লাইফে উদ্বেগ প্রকাশ করার সময় আসে। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে মানে
প্রত্যেকে অশ্রু ঝরায়। তো এই যে অবাস্তব একটা প্ল্যান, অবাস্তব পরিকল্পনা কবির, এইটা কি বলছে, দুর্লভ, রেয়ার, মানে এটা প্রত্যেকের জীবনে ঘটে। মানে অশ্রু ঝরানো, দুঃখ করা, শান্তি বিনষ্ট হওয়া প্রত্যেকের লাইফে হয়। তো এটা হচ্ছে কমন লট। এই কমন লটকে রেয়ার, দুর্লভ, এইটাতে কেউ মানুষ পরিবর্তন করতে পারে না, সেটাই কবি এখানে বলতে চেয়েছে। লাস্ট স্ট্যান্জা দেবে, দেখো এতে কি বলতে, মাস্ট কাম এন্ড বাইট, মাস্ট কাম। লাস্ট এবার আমরা এখানে আশাবাদী, অপটিমিস্টিক অ্যাটিটিউড অফ দ্য পোয়েট, কবির মানে আশাবাদী দৃষ্টিভঙ্গি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ট কাম এন্ড বাইট, না তুমি অবশ্যই আসবে, অবশ্যই তুমি জন্মগ্রহণ করবে, আসবে। এন্ড বাইট, বাইট মিন্স এ বিয়ার, এন্ডিওর, সহ্য করা, তুমি সহ্য করবে। এন্ড such we are unreasoning, sanguine, visionary, that I can hope, health, love, friends, and scope. In full for thee can dream, thou wilt find joys seldom yet attained by mankind. তার মানে এখানে খুবই আশাবাদী, এতক্ষণ সে মানে নিরাশবাদী ছিল। হ্যাঁ, এবার আশার আলো আমরা দেখতে পাচ্ছি কবির কণ্ঠে। কবি বাচ্চাটিকে বলছে যে না, অবশ্যই তোমাকে জন্মাতে হবে, এবং এত কিছু জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা এত কিছু আসবে, এগুলিকে তোমাকে ওভারকাম করতে হবে, এগুলিকে সহ্য করতে হবে। তারপরে বলছে যে প্রকৃতিগতভাবে, বাই নেচার অল হিউম্যান বিংস আর আনরিজনিং, স্যাঙ্গুইন অ্যান্ড ভিশনারি। মানুষের প্রকৃতিটা হচ্ছে, মানুষের স্বভাবই হচ্ছে, মানুষ প্রকৃতিগতভাবে এই সমস্ত জিনিসগুলো মানুষের লাইফে ঘটবে, এইগুলো মানুষকে গ্রহণ করতে হবে, সহ্য করতে হবে। এবং বলছে প্রকৃতিগতভাবে আমরা হচ্ছে আনরিজনিং, আমরা হচ্ছে মানে কি ইললজিক্যাল, মানে আমাদের সবকিছুতে আমরা যুক্তি খুঁজে পাই না, অযৌক্তিক হয়ে পড়ি। তারপরে স্যাঙ্গুইন, হ্যাপিলি অপটিমিস্টিক, বলছে আমরা আশাবাদী হই। অ্যান্ড ভিশনারি, ভিশনারি মানে কি, ভিশনারি মানে তোমার ইনসাইটেড, দূরদৃষ্টি সম্পূর্ণ হয় মানুষ, এটা মানুষের বৈশিষ্ট্য, স্বভাবগত বৈশিষ্ট্য। অ্যান্ড দ্যাট আই ক্যান হোপ, এবং যেটা আমি আশা করতে পারি তোমার জন্য, কি আশা করতে পারি, হেলথ, লাভ, ফ্রেন্ডস, স্কোপ, তোমার জন্য আমি তো অবশ্যই আসবে। এখানে তোমার ভালো স্বাস্থ্য, মানে স্বাস্থ্য ভালো থাকে, এটা আমি আশা করতে পারি। তুমি মানে ভালোবাসার পাত্র হও সকলে, সব মানে অনেক বন্ধু তোমার হোক, এবং সুযোগ সুবিধার অধিকারী হও, এই আশাগুলি আমি করতে পারি। দ্যাট আই ক্যান হোপ, যেটা আমি আশা করতে পারি সেটা হচ্ছে মানে স্বাস্থ্য, ভালোবাসা, বন্ধুত্ব এবং সুযোগ সুবিধা। স্কোপ মানে ফ্যাসিলিটিজ, অ্যাডভান্টেজ, এই জিনিসগুলি তুমি পাবে। হ্যাঁ, এখানে সুস্বাস্থ্যের অধিকারী হবে, এখানে অনেক ভালোবাসার অধিকারী হবে, বন্ধু বান্ধব তোমার থাকবে, এবং সুযোগ সুবিধার অধিকারী হবে। তাহলে এইগুলি হচ্ছে আশাবাদী, মানুষের জীবনে এই জিনিসগুলো আসে, অতএব তোমাকে জন্মাতে হবে। এত কিছু মানে ডার্ক সাইড আছে মানুষের জীবনে, তবুও সেগুলোকে তোমাকে ওভারকাম করতে হবে, সহ্য করতে হবে। বাইট মানে হচ্ছে সহ্য করা, বিয়ার। ইন ফুল ফর দি ক্যান ড্রিম, thou wilt find joys seldom yet attained by mankind, এবং পরিপূর্ণভাবে এগুলি তোমার জন্য রয়েছে। বলছে এই যে স্বাস্থ্য, ভালোবাসা, বন্ধুত্ব, সুযোগ সুবিধা, ইন ফুল ফর দি, এগুলি পুরো মাত্রায় রয়েছে তোমার জন্য পৃথিবীতে। হ্যাঁ, এবং ক্যান ড্রিম, তুমি স্বপ্ন দেখতে পারো। হ্যাঁ, কি স্বপ্ন দেখতে পারো, সেই আনন্দের স্বপ্ন দেখতে পারো যে আনন্দ এখনো কোনো মানুষ অর্জন করতে পারেনি, সেরকম আনন্দের তুমি স্বপ্ন দেখতে পারো। ক্যান ড্রিম, thou wilt find joys seldom yet attained by mankind, মানে এমন আনন্দ, যে আনন্দ মানে তোমার সেলডম মানে রেয়ারলি, কদাচিৎ ভাবে মানুষ অর্জন করেছে, খুব অল্প মানুষ হয়তো অর্জন করেছে বা এখনো অর্জন করতে পারেনি, এইরকম আনন্দ উপভোগ করার স্বপ্ন তুমি দেখতে পারবে পৃথিবীতে। এই আশাবাদী দিকগুলাকে কবি বাচ্চা শিশুটার কাছে লাস্টে তুলে ধরছে, দিয়ে তাকে পৃথিবীতে জন্মানোর জন্যই আবেদন করছে। তো এই হচ্ছে তোমার 6 লাইনে মানে 6 স্ট্যান্জার, আর কি 6টা স্ট্যান্জার এই কবিতা, টু আর আনগন কপার সাইড। এই কবিতাটা তোমরা মানে ভাইটাল পয়েন্টগুলিকে খাতায় নোট করে নেবে। হ্যাঁ, মানে আই উড লাইক টু এন্ড মাই ডিসকাশন নাও, এখনই আমার আলোচনা আমি শেষ করব। হ্যাঁ, তোমাদের সকলকে
ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।